আমাদের চারপাশের এই যে জগৎ, এটা কিন্তু আসলে একটা বিশাল কেমিস্ট্রি ল্যাবের মতো। আর এখানকার হাজার হাজার যৌগের মধ্যে লবণ বা সল্ট কিন্তু একটা বিরাট অংশ জুড়ে আছে। তো চলুন আজকে এই তালিকায় থাকা কিছু চেনা অচেনা লবণের রাসায়নিক সংকেতগুলো একটু ভেঙে দেখা যাক। শুরুতেই একটা প্রশ্ন করা যাক। আচ্ছা, খাবার টেবিলে যে লবণটা থাকে আর বাড়ি বানানোর কাজে যে জিপসাম ব্যবহার করা হয়, দুটো তো দেখতে আর ব্যবহারে একদমই আলাদা। কিন্তু জানেন কি, রাসায়নিকভাবে এদের মধ্যে একটা মস্ত বড় মিল আছে। কি সেই মিল? এর উত্তরটা আমরা এই আলোচনা এগোবার সাথে সাথেই খুঁজে বের করব। আসলে ওই যে খাবার লবণ আর জিপসাম দুটোই রাসায়নিকভাবে লবণ বা সল্ট। কেমিস্ট্রির ভাষায় একটা অ্যাসিড আর একটা ক্ষারকের মধ্যে বিক্রিয়া হলে যা তৈরি হয় সেটাই হলো লবণ। তার মানে ব্যাপারটা কিন্তু শুধু খাবার লবণের মধ্যেই আটকে নেই। চলুন আমাদের এই জার্নিটা শুরু করা যাক একদম নিজেদের রান্নাঘর আর বাথরুম থেকে, কারণ আমাদের প্রতিদিনের জীবনেই কিন্তু অনেক রকমের লবণ লুকিয়ে আছে। সবার আগে তো আসবেই আমাদের সবচেয়ে পরিচিত লবণ, মানে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ খাবার লবণ। এর রাসায়নিক সংকেত হল NaCl। এটা তো আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ, তাই না? রান্নাঘরেই কিন্তু আরেকটা লবণ পাওয়া যায়, আর সেটা হলো বেকিং সোডা। এর রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট, আর সংকেত হল NaHCO3। কেক বা পাউরুটি ফোলানোর জন্য এটা প্রায়ই ব্যবহার করা হয়। বেকিং সোডারই খুব কাছাকাছি একটা যৌগ হল ওয়াশিং সোডা। এর রাসায়নিক সংকেতটা একটু খেয়াল করুন, Na2CO3 10H2O। এখানে দেখুন 10টা পানির অণু বা H2O যৌগের সাথে জুড়ে আছে। কেমিস্ট্রির ভাষায় একে বলে কেলাস পানি, যেটা যৌগের গঠনে বিরাট একটা পরিবর্তন নিয়ে আসে। দেখুন, এই স্লাইডটা কিন্তু দারুণভাবে পার্থক্যটা দেখিয়ে দিচ্ছে। বেকিং সোডা অর্থাৎ NaHCO3 সেটা ব্যবহার হয় রান্নায়, আর ওয়াশিং সোডা মানে Na2CO3.10H2O সেটা ব্যবহার হয় পরিষ্কারের কাজে। ভাবা যায়, শুধু সামান্য একটু রাসায়নিক গঠনের এদিক ওদিক, আর তাতেই এদের কাজ একদম পুরোপুরি পাল্টে গেল। বাড়ির পরিচিত লবণের তালিকাটা আমরা শেষ করব এপসম সল্ট দিয়ে। এর রাসায়নিক নাম ম্যাগনেসিয়াম সালফেট আর সংকেত MgSO4। এটা অনেকেই ব্যথা কমাতে বা আরামের জন্য গোসলের পানিতে মিশিয়ে থাকেন। বেশ, বাড়ির জিনিস তো দেখা হলো। এবার চলুন এমন কিছু লবণের দিকে তাকানো যাক যেগুলো তাদের রং বা বিশেষ ধরনের ব্যবহারের জন্য বেশ পরিচিত আর কৌতূহল জাগানোর মতো। প্রথমেই দেখুন কপার সালফেট, যেটা তুতে নামেই বেশি চেনা। এর সংকেত CuSO4। এর সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এর চমৎকার নীল রংটা। এটা কিন্তু ছত্রাকনাশক হিসেবেও ব্যবহার করা হয়। আরেকটা বেশ ইন্টারেস্টিং লবণ হল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার সংকেত KMnO4। এটা একটা খুবই শক্তিশালী জীবাণুনাশক। পানিতে মেশালে এটা কি সুন্দর একটা বেগুনি রং ধারণ করে। এখন আমরা এমন কিছু লবণের কথা জানব যেগুলো শুধু ল্যাব বা বাড়িতেই পাওয়া যায় না, বরং আমাদের এই পৃথিবীকে গড়ে তুলতেও এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3 হলো ঠিক এমনই একটা লবণ। চুনাপাথর, আমরা যে চক দিয়ে লিখি, এমনকি ডিমের খোসা পর্যন্ত, এগুলো সবই কিন্তু মূলত এই যৌগটা দিয়েই তৈরি। পৃথিবীর ভূত্বকের একটা বিশাল অংশ জুড়ে এটা রয়েছে। আর আমরা আবার ফিরে এলাম আমাদের সেই শুরুর প্রশ্নে, মানে জিপসামের কাছে। এর সংকেত হল CaSO4.2H2O। এটাও একটা প্রাকৃতিক লবণ, যেটা দেয়ালে প্লাস্টার তৈরিতে কাজে লাগে। তাহলে এবার উত্তরটা নিশ্চয়ই পরিষ্কার, তাই না? খাবার লবণ আর জিপসাম দুটোই রাসায়নিকভাবে লবণ, যদিও তাদের ব্যবহার আর চেহারা একদমই আলাদা। আমরা তো অনেকগুলো নাম আর সংকেত দেখলাম। এখন সময় হয়েছে এই নামগুলোর পেছনের গোপন কোডটা বোঝার। এটা বুঝতে পারলে কেমিস্ট্রিটা কিন্তু আরও অনেক সহজ মনে হবে। রাসায়নিক নামগুলো কিন্তু এমনি এমনি বা এলোমেলোভাবে রাখা হয় না। প্রত্যেকটা নাম আসলে একটা কোডের মতো, যা আপনাকে বলে দেয় যে এর ভেতরে কি কি উপাদান আছে। চলুন দেখি ব্যাপারটা কিভাবে কাজ করে। আচ্ছা, এই স্লাইডটাই হলো সেই সিক্রেট কোডটা। ব্যাপারটা খুব মজার। দেখুন, কোনো নামের শেষে যদি ক্লোরাইড কথাটা থাকে, তার মানে হলো ওটার মধ্যে ক্লোরিন বা সিএল আছে, যেমন ধরুন সোডিয়াম ক্লোরাইড। আবার যদি নামের শেষে সালফেট থাকে, তার মানে ওখানে SO4 গ্রুপটা আছে, যেমন কপার সালফেট।
ঠিক একইভাবে নাইট্রেট মানেই হলো সেখানে NO3 গ্রুপটা থাকবে। তার মানে কি দাঁড়ালো? এই সহজ নিয়মটা মাথায় রাখলেই কিন্তু যে কোনো লবণের রাসায়নিক নাম দেখেই এর ভেতরের গঠনটা অনেকটা আন্দাজ করে ফেলা যায়। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি? লবণ মানে শুধু খাবার লবণ নয়, এটা আমাদের চারপাশে সব জায়গায় আছে, একেবারে ঘরোয়া জিনিস থেকে শুরু করে বিভিন্ন শিল্প পর্যন্ত। আর সবচেয়ে জরুরি বিষয় হলো রাসায়নিক নামগুলোকে আর ভয় পাওয়ার কিছু নেই। এগুলোই আসলে কোনো যৌগের গঠন বোঝার আসল চাবিকাঠি। এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই। এই তালিকায় যে লবণগুলোর কথা বলা হলো তার মধ্যে কোনটার ব্যবহার বা পরিচয় সবচেয়ে বেশি অবাক করার মতো মনে হলো? তুতে, এপসম সল্ট নাকি চুনাপাথর? এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে।